Hello, physics is a branch which needs to understood, not memorized. পদার্থবিদ্যা এমন একটা বিষয় যা আমরা বুঝবো, মুখস্থ করব না। আমিন মণ্ডল, আজ আমরা আলোচনা করছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 9-এর পদার্থবিদ্যা। প্রথম প্রশ্ন, ডাইন ও নিউটনের সম্পর্কটি প্রতিষ্ঠা করো। ওকে, তাহলে ডাইন আর নিউটনের সম্পর্ক। আচ্ছা, প্রথমত বলো তো, এই ডাইন এবং নিউটন এ দুটো কি? এ দুটো হলো বলের একক। ওকে, কার একক? বলের একক। নিউটন কোন পদ্ধতিতে? এসআই পদ্ধতিতে। বল কোন পদ্ধতিতে? সিজিএস পদ্ধতিতে। ওকে, আচ্ছা, আগে এই নিউটন এই কনসেপ্টটা কি করে এসেছিল? নিউটন কাকে বলে? বলা হচ্ছিল 1 কেজি ভরের কোনো বস্তুতে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে যে বল। ইউনিটটাকে 1 নিউটনটাকে আমরা এভাবে বলতে পারি, সেই ধারণা থেকে 1 নিউটন ইজ ইকুয়াল টু 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ কেজি মিটার সেকেন্ড স্কোয়ার নিয়ে নিউটন তৈরি হয়। ওকে, ঠিক একই রকম আমরা যদি ডাইনের কনসেপ্টটা একটু দেখে নিই, কী বলা হয়েছিল? 1 গ্রাম ভরের কোনো বস্তুতে যে মানের বল প্রয়োগ করে 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করা হয়, অর্থাৎ 1 ডাইন ইজ ইকুয়াল টু 1 গ্রাম ইন্টু 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 ডাইন সমান গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার, নিউটন সমান কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমি এটাকে গ্রামে, এটাকে সেমিতে সেকেন্ড কনভার্ট করলেই নিউটন থেকে ডাইনে কনভার্ট করতে পারবো। ক্লিয়ার হয়েছে? তাহলে 1 কেজি সমান 1000 গ্রাম। ওকে, আর 1 মিটারকে আমরা লিখতে পারি 100 সেমি পার সেকেন্ড স্কোয়ার। দুটোকে মাল্টিপল করো, গুণ করলে দাঁড়াচ্ছে 1-এর পিঠে 3, 2, 5 গ্রাম সেমি সেকেন্ড স্কোয়ার। এটাকে কি বলা হয়? এক কথায় আমরা কি জেনেছি? ডাইন। তাহলে এটাকে আমরা লিখছি 10 টু দি পাওয়ার 5 ডাইন। দ্যাটস দ্য রিলেশন। 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন প্রতিষ্ঠা হলো। চলো আসি সেকেন্ড প্রবলেমে। একটি নিস্তড়িত পরমাণুর কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি ও এম কক্ষে 2টি ইলেকট্রন আছে। মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত? ওকে, কোয়েশ্চেন নাম্বার 2। কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি এবং এম কক্ষে 2টি ইলেকট্রন আছে। ওকে, ইলেকট্রন আছে, নির্ণয় করতে বলেছে পরমাণু ক্রমাঙ্ক। পরমাণু ক্রমাঙ্ক। ওকে, পরমাণু ক্রমাঙ্ক। পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা যা তাই হয় মৌলের পরমাণু ক্রমাঙ্ক। আমরা বলে দেওয়া আছে নিস্তড়িত পরমাণু, তার মানে তাতে যা ইলেকট্রন আছে, নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন। নাম্বার অফ ইলেকট্রন কত? যোগ করলে আমরা পাবো 8, 2, 10, 3, 12। তাহলে নাম্বার অফ ইলেকট্রন যদি 12 হয়, নাম্বার অফ প্রোটন কত হচ্ছে? 12। তাহলে পরমাণু ক্রমাঙ্ক কত? 12। প্রশ্নটা ক্লিয়ার হয়েছে? উত্তরটা ক্লিয়ার হয়েছে? কোন কোন জায়গাগুলোতে আমাকে ভাবতে হচ্ছে কিভাবে করলাম? নিস্তড়িত থেকে এসেছে এই কনসেপ্ট। পরমাণু ক্রমাঙ্ক নির্ণয় করতে বলেছে। পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা যেহেতু নিস্তড়িত, ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যার সমান। এই তথ্যগুলো থেকে আমি ইলেকট্রন সংখ্যা নির্ণয় করলাম, সেখান থেকে প্রোটন সংখ্যা পেলাম, দ্যাট ইজ 12। এবারে সেকেন্ড পার্ট, এই কোশ্চেনটাতে বলে দেওয়া হচ্ছে, দেখো
এম কক্ষ থেকে দুটি ইলেকট্রনস বেরিয়ে গেলে সেক্ষেত্রে মৌলটির যেটা তৈরি হবে তার সংকেত লিখতে বলেছে। আচ্ছা, এই যে পরমাণু ক্রমাঙ্ক 12 যেটা কোনটা জানো? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম Mg। একটা পরমাণু যখন নিস্তড়িত ছিল তাকে আমরা এরকম লিখলাম, দুটো ইলেকট্রন বেরিয়ে গেল, -2 ইলেকট্রন। দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে দুটো ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে পরমাণুটা কি তড়িৎগ্রস্ত হবে, মানে আয়নে পরিণত হবে। দুটো ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে এখন নাম্বার অফ ইলেকট্রন 10, নাম্বার অফ প্রোটন 12। প্রোটন পজিটিভ ধর্মী, ইলেকট্রন নেগেটিভ ধর্মী, তাহলে এটা কি ধর্মী হবে? পজিটিভ। কত পজিটিভ না দুটো প্রোটনের আধান বেশি হবে, তাই সংকেতটা দাঁড়াবে Mg++। দুটো প্রোটনের সংখ্যা বেশি হওয়ার জন্য Mg2++। ক্লিয়ার হয়েছে? আসছি পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 3। একটি মাপনী চোঙের সাহায্যে কিভাবে তুমি 1 ফোঁটা জলের আপাত আয়তন নির্ণয় করবে? কার সাহায্যে? মাপনী চোঙের সাহায্যে। মাপনী চোঙ কি পরিমাপ করে? আয়তন। মাপনী চোঙ কি পরিমাপ করে? আয়তন। কিন্তু আমাকে বলেছে 1 ফোঁটা জলের আয়তন। 1 ফোঁটা জলের আয়তন। একটা মাপনী চোঙ নিয়ে নেব, এরকম আকৃতির মাপনী চোঙ, তার মধ্যে 1 ফোঁটা জল, এই মাপনী চোঙের কোনো অংশে পরিমাপ করা সম্ভব না। 1 ফোঁটা তুমি দিয়ে দিলে, কি করতে হবে পদ্ধতিটা? না, আমি এই মাপনী চোঙে ধরে নিই 200 ফোঁটা জল নেব। 200 ফোঁটা জল নিলে তার একটা আয়তন তুমি পাবে, ধরো এতটা পর্যন্ত ভরলো। যদি 1 ফোঁটা নিতে কোনো একটা কোণে পড়ে থাকতো, তুমি কোনো মতে আয়তনটাকে মাপতে পারলে না। তাই যাতে এমন একটা পরিমাণ নেওয়া হলো যাতে ওই মাপনী চোঙ আয়তনটাকে পরিমাপ করতে পারে। তবে সেক্ষেত্রে আমি ফোঁটা হিসাবে আস্তে আস্তে ফেললাম, 200 ফোঁটা ফেললাম। 100 ফোঁটা ফেলতে পারো, তার মধ্যে 200ই ফেলতে হবে আমার কথা হিসাবে তা নয়। ক্লিয়ার? এমন একটা ফোঁটা নিলাম যাতে তার আয়তনটাকে আমি পরিমাপ করতে পারি, তবে কাউন্টিং করে ফেলতে হবে, গণনা করে ফেলবো। ঠিক আছে? এইবারে এর আয়তনটা ধরো পেয়েছি VCC। 200 ফোঁটা জলের আয়তন পেয়েছি VCC, তার 1 ফোঁটা জলের আয়তন পাবো। 1 ফোঁটা জলের আয়তন কি লিখবে? 200 ফোঁটা জলের আয়তন যদি VCC হয়, 1 ফোঁটা জলের আয়তন হবে V/200 cc। cc কিউবিক সেন্টিমিটার। ওকে, তাহলে এখানে কি লিখবে? না, মাপনী চোঙে, লেখো উত্তরটা, মাপনী চোঙে ধরি 200 ফোঁটা জল নিলাম। ওই 200 ফোঁটা জলের আয়তন মাপনী চোঙে পেলাম VCC। অতএব 1 ফোঁটা জলের আয়তন V/200 cc। ওকে, ক্লিয়ার হয়েছে? চলো, উত্তরটা ক্লিয়ার। আসছি পরের প্রশ্নে। বলা হচ্ছে রাদারফোর্ডের মডেলের ত্রুটি। রাদারফোর্ডের মডেল কি মডেল? রাদারফোর্ডের পরমাণুর গঠন কেমন তার সংক্রান্ত একটি মডেল তিনি করেছিলেন সোনার পাতের পরীক্ষার সাহায্যে। সেই মডেলেও ত্রুটি ছিল। কি ত্রুটি ছিল? তড়িৎ গতিবিদ্যার তত্ত্ব হিসাবে বলা হচ্ছে কোনো আহিত কণা যদি ত্বরণশীল হয় তবে সে শক্তি বিকিরণ করে। ওকে, যদি ত্বরণশীল হয় সে তড়িৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র এবং শক্তি বিকিরণ করবার কথা। তাহলে রাদারফোর্ড বলেছিলেন একটা নিউক্লিয়াস, তার চারিদিকে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। ইলেকট্রন কি কণা? আধানগ্রস্ত কণা। কীরকম পথে ঘুরে? বৃত্তীয় পথে ঘুরে। তার মানে তার মধ্যে কি আছে? ত্বরণ আছে। তাহলে ত্বরণ
যুক্ত কণা, আহিত কণা কি বিকিরণ করে? শক্তি বিকিরণ করে। ওকে, তাহলে ইলেকট্রন শক্তি বিকিরণ করতে থাকলে তার শক্তি ক্রমশ হারাবে, একসময় সে নিউক্লিয়াসে এসে আপতিত হবে। তাহলে প্রথম ত্রুটি কি? ত্বরণ যুক্ত আহিত কণা শক্তি বিকিরণ করে, এটা আমরা জানি। এক্ষেত্রে ইলেকট্রন বৃত্তীয় পথে ঘূর্ণায়মান হয় শক্তি বিকিরণ করবে। যেহেতু ইলেকট্রন বৃত্তীয় পথে ঘুরছে, বৃত্তীয় পথে ঘোরার অর্থ তার মধ্যে কি আছে? ত্বরণ আছে। তাহলে সে কি করবে? শক্তি বিকিরণ করবে এবং শক্তি হারাবে। বিকিরণ করতে থাকলে শক্তি কি হবে? হারাবে, শক্তি হারাবে। ফলে ইলেকট্রন নিউক্লিয়াসে আপতিত হবে। কিছুক্ষণ ধরে শক্তি বিকিরণ করতে করতে সে নিউক্লিয়াসের দিকে ছুটে আসবে, কমতে থাকলে নিউক্লিয়াসে আপতিত হবে। তাহলে পরমাণু বলে আর কিছু থাকবে না। সুতরাং পরমাণুর অস্তিত্ব থাকবে না। কিছুক্ষণ পরেই আর পরমাণু বলে কিছু থাকবে না, কারণ নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনটা ঘুরছিল তো, আর থাকবে না। ওকে, প্রথম। দ্বিতীয় ত্রুটি, পরমাণু বর্ণালীটা রেখা বর্ণালী পাওয়া যাচ্ছিল, অর্থাৎ পরমাণুর বর্ণালী যদি বিশ্লেষণ করা যায় তাহলে সেটা রেখা রেখা পাওয়া যাচ্ছিল, এরকম কিছুটা নেই, আবার রেখা, এরকম। রাদারফোর্ডের এই মডেল হিসাবে ইলেকট্রন যদি অবিরত শক্তি বিকিরণ করে তাহলে পরমাণুর বর্ণালী নিরবিচ্ছিন্ন হওয়ার কথা, কন্টিনিউয়াস হওয়ার কথা, তা কিন্তু হয় না। এটা পরমাণু মডেলের রাদারফোর্ডের আরেকটি ত্রুটি। এই মডেল অনুযায়ী পরমাণু বর্ণালী নিরবিচ্ছিন্ন কন্টিনিউয়াস নিরবিচ্ছিন্ন হওয়ার কথা, কিন্তু পরমাণু বর্ণালী রেখা বর্ণালী, অর্থাৎ পরমাণু থেকে যে বর্ণালী পাওয়া যাচ্ছে সেটা রেখা বর্ণালী। এটা দ্বিতীয় ত্রুটি। এই দুটোই হলো রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি। আসছি পরের প্রশ্নে। একটি খেলনা গাড়ি 20 সেমি পার সেকেন্ড বেগে চলছিল। 1 মিটার দূরত্ব যাওয়ার পরে ওই গাড়ির বেগ দাঁড়ালো 50 সেমি পার সেকেন্ড। গাড়িটির ত্বরণ নির্ণয় করো। পদার্থবিদ্যায় কোনো অঙ্ক যখন আমরা করতে চাইবো, অনেকের ক্ষেত্রে, ছেলে মেয়েদের ক্ষেত্রে অঙ্ক এমনি নর্মালি পারা যায়, পদার্থবিদ্যার অঙ্ক বললে আমরা জর্জর মনে হয়। দেখো, অঙ্কটিকে প্রথম স্টেপ একদম নিখুঁতভাবে পড়তে হবে। কি দেওয়া আছে সেই অঙ্ক থেকে কিন্তু এটা তোমাকে বুঝতে হবে। কি দেওয়া আছে? গাড়িটা প্রথমে যে বেগে চলছিল সেই বেগটাকে আমরা কি বলি? প্রাথমিক বেগ। প্রাথমিক বেগ কি দিয়ে প্রকাশ করি? ইউ দিয়ে। কত বলে দেওয়া আছে? 20 সেমি পার সেকেন্ড। এর ওরা খেলনা গাড়ি যাচ্ছিল 20 সেমি পার সেকেন্ড বেগে, 1 মিটার গেছে। 1 মিটার
অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব কত, ওইখানটাতে বলেছে দেখো অতিক্রান্ত দূরত্ব কত গেছে, যেটাকে আমরা এস দ্বারা ডিফাইন করি 1 মিটার। এই এতে তার বেগ ছিল 20 সেন্টিমিটার, 1 মিটার দূরত্ব গিয়ে সে বিতে পৌঁছেছে, তখন তার বেগ 50 সেমি পার সেকেন্ড বলে দেওয়া আছে। তাহলে বিতে বেগ, সেই বেগটাকে আমরা ক্যালকুলেশনে ওই বেগটাকে অন্তিম বেগ ধরছি, অন্তিম বেগ ভি ইজ ইকাল টু 50 সেমি পার সেকেন্ড। ওকে, নির্ণয় করতে বলেছে কি ত্বরণ, ত্বরণ কি এ সমান জিজ্ঞাসা ছিল। এটা প্রথম কাজ, অঙ্ক পড়ে কি কি দেওয়া আছে। সেকেন্ড স্টেপ খুব ভাইটাল স্টেপ, খুবই গুরুত্বপূর্ণ স্টেপ। অঙ্কটাতে যে যে ডাটাগুলি দেওয়া আছে সেগুলো একই এককে আছে কিনা আমাদের দেখে নিতে হবে। সেমি পার সেকেন্ড সিজিএস পদ্ধতিতে, মিটার এসআই পদ্ধতিতে, সেমি পার সেকেন্ড সিজিএস পদ্ধতিতে। তাহলে আমরা অঙ্কটাকে সিজিএস পদ্ধতিতে যদি করতে চাই সবগুলো সিজিএস পদ্ধতিতে নিয়ে আসতে হবে। সেকেন্ড স্টেপ কি বলছি, প্রত্যেকটা রাশির একক যেন একটি নির্দিষ্ট ইউনিটে নিয়ে আসা হয়, সিজিএস, এফপিএস, এমকেএস যেমন চাইবে, এসআই যেমন। তাহলে এইটাকে আমরা সিজিএসে নিয়ে আসলাম 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এবারে থার্ড স্টেপ, যে রাশিগুলো দেওয়া আছে যেটা নির্ণয় করতে হবে, এদের মধ্যে কোনো সম্পর্ক তোমার জানা আছে কিনা লেখো। হ্যাঁ আমরা জানি, কি জানি, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। এই 4টে রাশি আমরা জানি, কি জানো, জানি ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এই সম্পর্কটা আমরা জানি। দেখো ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, এ নির্ণয় করতে হবে, এস দেওয়া আছে। তাহলে আমরা এ নির্ণয় করবার জন্য এই সমীকরণটাকে কিভাবে অ্যাপ্লাই করছি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার 2as সমান, এটা এদিকে নিয়ে গেলাম, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এবারে বলছি এ সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। এতটা পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা আছে কি? না হলে ভি কত দেওয়া আছে, এবারে মান বসাবো, 50 তার স্কোয়ার, 20 তার স্কোয়ার, 2, তারপরে এসের ভ্যালু হচ্ছে 100। ওকে, চলো এবারে আসছি, স্কোয়ার করবে, 5 স্কোয়ার হয় 25, 2 শূন্য, 2 স্কোয়ার হয় 4, 2 শূন্য, ভাজিত নিচে 200। এটাকে করলে হয় 2100 ভাজিত 200, 2 শূন্য, 2 শূন্যকে কেটে দিচ্ছে, তাহলে থাকছে ভাগ করলে 10.5 একক হবে সেমি। ফিফথ এই স্টেপটা আরেকটি গুরুত্বপূর্ণ স্টেপ, যে ইউনিটটা বেরোর, যে এককটা, যে রাশিটা বের করছো এ ত্বরণ, তার একক লেখা খুবই গুরুত্বপূর্ণ। এটা অনেক সময় ছেলেমেয়েরা তোমরা ভুল করো, সেই জন্যে এই পয়েন্টটাকে আরেকবার বলি, নাম্বার এখানটাতে কম হয়। যেটা বের করলে তার এককটাকে লেখা, যেহেতু সিজিএসে আমরা অঙ্কটা করেছি তাই ত্বরণের একক হবে সেমি পার সেকেন্ড স্কোয়ার, সেমি পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে উত্তর কি লিখবে, খেলনা গাড়ির ত্বরণ হবে 10.5 সেমি পার সেকেন্ড স্কোয়ার। ওকে, চলো আশা করি মডেল অ্যাক্টিভিটি টাস্কের এই প্রশ্নগুলো ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ।